ভারতের রকেট জার্নি কেরালার এই থুম্বা গ্রামের এই চার্চ থেকে শুরু হলেও আমি যদি বলি যে তার বহু সময় আগে থেকেই, যখন আমেরিকা বা রাশিয়া কেউ হয়তো সেরকমভাবে কাজ শুরু করেনি, সেই সময় থেকেই আমাদের ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের বুকে শত শত রকেট লঞ্চ হয়েছে। আর সেটা কে করেছিল সেটা যদি ভালো করে দেখি, তোমরা হবে হয়তো বিক্রম সারাভাই না এপিজে আব্দুল কালাম। কে ছিল সেই ভারতের ফরগেটেন রকেট সায়েন্টিস্ট? চলো আজকে তাহলে আমরা সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা করতে আমার খুবই আনন্দ হচ্ছে, আর আমার এতটাই গর্ব হচ্ছে, আমি চাই যে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাক, সকল ছাত্রছাত্রী পুরো বাংলায় ছড়িয়ে যাক। কারণ এরকম একটা ব্যক্তিত্বের কথা আমরা সকলে হয়তো ভুলে গেলেও আমি আবার ভালো করে মনে করাতে চাই। আর এরকম একজন বাঙালি যিনি নাকি ভারতের বুকে প্রথম রকেট নিয়ে কাজ করেন, আর এটা এমন সময় কাজ করা হয়েছিল যখন ভারতের বুকে এমন কেউ এরকম কাজ শুরু করেননি, এমনকি বিশ্বেও না। ইনি ছিলেন অ্যাকচুয়ালি, যদি দেখা যায় ভালো করে, নাকি একজন অ্যাংলো ইন্ডিয়ান। এনার নাম ছিল কি না স্টিফেন এইচ টেলর স্মিথ। ইনি কোথায় জন্মগ্রহণ করেন না, ইনি জন্মগ্রহণ করেন হচ্ছে সিকিমে। তো তারপর তিনি বেশিরভাগ কাজ, তুমি যদি দেখো, তার বেশিরভাগ কাজ কিন্তু বাংলার বুকেই হয়। এটা আমাকে সত্যি এতটাই ফ্যাসিনেট করে যে আমাদের যে রূপনারায়ণ নদী আছে, তার উপর থেকেও 1933 থেকে 1944 সালের এর মাঝখানে অনেক অনেক আর কতগুলো রকেট, তুমি হয়তো বিশ্বাস করবে না যে এই যে আমি কথাটা বললাম যে 1933 থেকে 1944 সাল, এই যে এই কটা বছরের মধ্যে কম করেও 300খানার মতো রকেট লঞ্চ হয়। এটা আমরা কেউ জানি না। এটা আমিও যখন জানতে পারি, আই জাস্ট গট শকড অ্যাকচুয়ালি, হাউ ইজ দ্যাট পসিবল। আর ওই সময়টায় তুমি যদি ভালো করে দেখো যে এই যে মহান ব্যক্তিত্ব, ইনি রকেট নিয়ে হঠাৎ এনার মাথার মধ্যে এরকম মানে কী করে আসতে পারে ওই সময়। অ্যাকচুয়ালি উনি তখন কি চাইছিলেন না, যখন এইসব যুদ্ধ আমরা যখন পুরো পৃথিবী ব্যস্ত হয়ে গিয়েছিল, মানে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে, তখন এর কাছে একটা সবসময় একটা মাথার মধ্যে চলছিল যে আমি কী করে পোস্টাল সিস্টেমটাকে আমি কী করে আমি উন্নত করতে পারি, যাতে কম সময় আমি সব কিছু পৌঁছে দিতে পারি। যেরকম ফার্স্ট এড আমি কী করে একটা জায়গা থেকে অন্য জায়গাতে পৌঁছে দিতে পারি, সেই জায়গার থেকে পোস্টাল যে সিস্টেমটা সেটাকে আরও কী করে উন্নত করতে পারি, সেটা মাথার মধ্যে চলতে থাকার মধ্যেই তার কি না এরকম একটা ইনোভেটিভ আইডিয়া আসে। তখন হয়তো আমরা অনেকেই হয়তো রকেটের ইউজ শুধুমাত্র যদি দেখি, আমরা হয়তো খেলনা এইসব দিয়ে আমরা হয়তো ভাবতাম, কিন্তু এরকম যে পোস্টাল কাজে যে ইউজ করা যেতে পারে সেটা কিন্তু আমরা ওনার কাছ থেকে প্রথম শিখেছি। উনি মানে এই যে আমরা রূপনারায়ণ কথা বলছি, বা সাগর আইল্যান্ড আমরা তো অনেকে শুনেছি, এই সব জায়গায় উনি অনেক অনেক এরকম মানে আমি যদি দেখি টুথব্রাশ, কোলগেট, তারপরে হচ্ছে তোমার মেডিসিন, এরকম অনেক কিছু উনি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতেন। মানে এরকম কি মানে 100 কিলোমিটার 200 কিলোমিটার এরকম রেডিয়াসের মধ্যে। মানে তুমি ভাবো, আমরা আজকের দিন যখন আমি এরকম হিসাব করি যে আমাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় রকেটে করে কিছু পাঠাতে হবে, তার মধ্যে কি পরিমাণ পড়াশোনা থাকে। মানে এই যে পড়াশোনাটা, সেটা ওই সময় উনি অর্জন করেছিলেন। হাউ ইজ দ্যাট পসিবল? মানে আমি নিজে শুনলেই আমি ছিটকে যাই। আর এরকম একটা ব্যক্তিত্ব বাঙালি, হ্যাঁ, তার বাড়ি যদি আমি দেখি কোথায় না, ইলিয়ট রোডে, কলকাতা আমরা সবাই ইলিয়ট রোড চিনি, সেই ইলিয়ট রোডে এখনও দেখবে লাল রঙের বাড়ি আছে। হ্যাঁ, তো ওখানেই তার বাড়ি ছিল। ইভেন তার গ্রেভিয়ার্ড, মানে তার মৃত্যু হয়েছিল 1951-এ, আর জন্ম হয়েছিল 1891-এ। তো 1891 থেকে 1951 বিশ্বযুদ্ধের আর আমাদের স্বাধীনতা পাওয়ার ঠিক পরপর উনি এক্সপায়ার হয়ে যান 1951-এ। তো এই যে সময়টায়, এই সময়টায় কিন্তু সব কিছু এনার গ্রেভিয়ার্ড কিন্তু কলকাতার পার্ক স্ট্রিটে তুমি দেখতে পাবে গেলে। তো এই যে ব্যক্তিত্ব নিয়ে যে বারবার কথা বলি ততটাই কম হয়, কারণ তুমি যদি দেখো ওই সময়, মানে ওই সময়ের কথা বলছি 1933-34-এর সময়, ওনার নামে এরকম রকেট দিয়ে পোস্টাল মানে যে স্ট্যাম্পগুলো হয়, সেগুলো স্ট্যাম্প তুমি এখনও হয়তো অনেক জায়গায় মিউজিয়ামে গেলে দেখতে পারবে। ইভেন লোকটা এতটাই কাজ করেছিল যে সিকিমের যে রাজা তখন, তার নামে হ্যাঁ অনেক কিছু এরকম মানে পোস্টাল স্ট্যাম্প বলো বা এরকম অনেক কিছু বার করেছিলেন, তাকে সম্বর্ধনা দিয়েছিলেন। বাট এতটাও দুর্ভাগ্য তার যে তারপর তার নাম কিন্তু মিশে যায়। খুব সম্ভবত 1992 সালে তার একটা জাস্ট প্রথম নিউজ কভার হয় খবরের কাগজে, কিন্তু এই যে মানে 1991 সালে তার যে মৃত্যু হয়, মানে এটা সত্যি খুব মানে আমার বলতে এটা খুবই খারাপ লাগছে যে
মানে তারপর তাকে আর কেউ চিনলই না। এই যে মানে এরকম ওই সময়টায় যে এত পরিমাণ রকেটের কাজ হলো, মানে এটা হয়তো পৃথিবী ভাবতেও পারতো না যে পোস্টাল সিস্টেমকে এইভাবে উন্নত করা যেতে পারে। তাহলে কেন পিছিয়ে পড়লো লোকটা, কেন ভারতের বুক থেকে তার নাম মুছে গেল, সেইভাবে হয়তো আমরা অনেকে জানি না। এটা হয়তো আমার মনে হয় দু তিনটা খুব কারণ আছে, স্ট্রং রিজন। একটা হয়তো উনি হয়তো সময় থেকে অনেক এগিয়ে গিয়েছিলেন। সময় থেকে এগিয়ে গিয়েছিলেন ইন দ্য সেন্স, হয়তো ভারত সেই সময় একটা যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল, হয়তো ভারতের কাছে একটা বিলাসিতা ছিল যে রকেটে করে এরকম। তো সেই জায়গায় থেকে হয়তো সেইভাবে উনি সেই গুরুত্বটা পাননি, বা সেই জায়গা থেকে হয়তো উনি সেই প্ল্যাটফর্মটা পায়নি ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। 2 নম্বর, হয়তো তার কাজটাকে মানে লুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, বা হয়তো তার কাজটাকে হয়তো কেউ সেভাবে অ্যাড্রেসই করেনি, রেকগনাইজই করেনি। এরকম বিভিন্ন রকম কারণ হতে পারে। বাট আজকের দিনও দুর্ভাগ্য এটাই যে এই লোকটাকে কিন্তু এখনও সেরকমভাবে রেকগনিশন হয়তো করা হয়নি ভালো করে। মানে এটা আমার রিকোয়েস্ট হবে, যদি সেরকম কেউ দেখে ভিডিওটা, আমার মনে হয় যে এই পশ্চিমবঙ্গের বুকে অ্যাটলিস্ট এনার একটা ভালো করে বড় করে স্ট্যাচু করা উচিত, আর এই কাজগুলোকে যাতে ভালো করে দেখানো হয়। হ্যাঁ, এটা আমার মানে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একটা ভিডিওর মাধ্যমে যদি রিকোয়েস্ট করা যায়। বিকজ এই যে কাজগুলো মানে সেই সময় ইট ইজ ইম্পসিবল কাইন্ড অফ থিঙ্ক। বিকজ আমি যদি ভালো করে দেখি, রাশিয়া কিন্তু ফুল ফ্লেজ রসকসমস, যেটা তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, 1933 সালে তার মানে রকেটের প্রোগ্রাম অফিসিয়ালি স্টার্ট হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের 1931 সাল থেকেই এরকম রকেট নিয়ে, আর তাও সলিড ফুল নিয়ে উনি কাজ করতেন। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস, শুধু ওষুধ পাঠাতেন না, উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেখানে কি লিভিং আইটেম, মানে কি একটা মুরগিকে পাঠিয়েছিল এক জায়গার থেকে অন্য জায়গায়, কিন্তু সেই মুরগিটাকে যখন ওখান থেকে পাওয়া গেছে তখন জ্যান্ত অবস্থায় পাওয়া গেছে, সুস্থ অবস্থায় পাওয়া গেছে। তো এরকমই একজন মানে বিজ্ঞানী যার এতটা পরিমাণ নলেজ ছিল বা এতটা পরিমাণ এক্সপিরিয়েন্স ছিল, সেটাকে যদি আমরা সত্যি কাজে লাগাতে পারতাম, ভবিষ্যতে হয়তো আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমরা পাইনি। তো এখানে কার লস হলো? এখানে হচ্ছে আমাদের লস হলো, আমাদের দেশের লস হলো। আর তুমি যদি দেখো, উনি যে এই পুরো এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন, পুরোটাই হচ্ছে নিজস্ব খরচায়। তো যেটা বললাম, হয়তো আমাদের ভারত সেই পরিমাণ প্ল্যাটফর্ম দিতে পারিনি তাকে, বা এই জন্য প্রস্তুত ছিল না। তার জন্যই হয়তো আমরা এনার কাজগুলোকে হয়তো আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারিনি। তো এই যে ইনফরমেশন, এগুলো আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে যাওয়া উচিত। কারণ আমাদের বাংলার বুকে হয়তো এরকম অনেক কিছুই আছে যেগুলো হয়তো আমরা ঢাকা দিয়ে নিজেরাই রেখেছি। হ্যাঁ, আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার করো, বেশি করে শেয়ার করো, যাতে বাংলার প্রত্যেকটা মানুষ, ভারতের প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে যায়। ঠিক আছে? আর বাকি যারা ইউটিউবার, তাদের কাছে অনুরোধ রইলো এর উপর বিশাল কন্টেন্ট তৈরি হোক, এনেকে যাতে আমরা সবাই সেইভাবে আগের জায়গায় যে একটা সম্মান দেওয়ার মানে বাকি আছে, সেটা যেন আমরা দিতে পারি। ঠিক আছে? তো চলো, আবার দেখা হবে পজিটিভ কোনো ভিডিওতে। সি ইউ গাইস।